আসসালামু আলাইকুম ভাইয়ারা, জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। এর আগের ক্লাসে অর্থাৎ এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসে আমি এই দুটো চ্যাপ্টার টিস্যুতন্ত্র আর উদ্ভিদ শারীরতত্ত্ব এই দুটো চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সো যারা ওই ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসটা দেখে নাও, আর যদি না দেখে থাকো ফার্স্ট এই ক্লাসটা করো, তারপর ওই ক্লাসটা করে নিও, কারণ ওইখানে আমি বিস্তারিত অনেক বিষয় আলোচনা করেছি এবং সব গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আলোচনা করেছি। তো ওই ক্লাসটা আরও লেন্দি ছিল এবং ওই ক্লাসটাতে আমি একটু ডিটেলসে আলোচনা করেছি। সো ক্লাসটা সবাই অবশ্যই দেখবা এই ক্লাসটা করার পরে। ওকে, সো জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসটা শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেখো, কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? সো মৃত কোষে পরিণত হয় যে টিস্যু সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ওকে, সো যে টিস্যুটা ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয় সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। দেখো নামটার সাথে স্কেলিটন বিষয়টার মিল আছে। ওকে, স্কেলিটন মানে কি? কঙ্কাল। তো কঙ্কাল তো মানুষের মৃত্যুর পরে হয়। সো স্ক্লেরেনকাইমা, স্কেলিটন এভাবে পড়তে পারো, আমি যেভাবে মনে রাখি সেটা বললাম আর কি। তো পরের প্রশ্নটা দেখো, বাণিজ্যিক কাঠের মূল উৎস কোনটা? অপশনগুলো একটু খেয়াল করে দেখো ভাইয়া। ফিলোডার্ম, সেকেন্ডারি ফ্লোয়েম, কর্ক ক্যাম্বিয়াম, সেকেন্ডারি জাইলেম। তো এখানে জাইলেম কথাটার অর্থই কিন্তু উড। উড মানে কি? উড মানে হচ্ছে কাঠ, তাই না? জাইলেম কথাটার অর্থই কিন্তু উড। তো সেকেন্ডারি জাইলেম এই নামটা একটু খেয়াল করে দেখো। সেকেন্ডারি জাইলেমে অবস্থিত যে ফাইবার এই ফাইবারকে আদর করে একটা বিশেষ নামে ডাকা হয়। এটাকে আদর করে ডাকা হয় উড ফাইবার। এটাকে বলা হয় ভাইয়া উড ফাইবার। ওকে, আচ্ছা। সো তাহলে কাঠ, উড মানে কি বলো তো? উড মানে হচ্ছে কাঠ। তাহলে উড ফাইবার বলা হচ্ছে সেকেন্ডারি জাইলেমে অবস্থিত ফাইবারকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সারটা বুঝতেই পারতেছো, উড ফাইবার যেহেতু বলা আছে তাহলে সেকেন্ডারি জাইলেমই হবে। তো এর সাথে আরও একটু অ্যাড করতে চাই আমি, সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত যে ফাইবার সেটাকে বলা হয় বাস্ট ফাইবার। সেটা কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় বাস্ট ফাইবার। তাহলে বাস্ট ফাইবারের উদাহরণটা মনে রাখতে পারো। এটার উদাহরণ হচ্ছে পাটের আঁশ। ঠিক আছে, তাহলে পাটের আঁশ এটা বাস্ট ফাইবারের উদাহরণ। তাহলে অ্যান্সারটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। ক্যাসপেরিয়ান ফিতা কোথায় থাকে? সো ক্যাসপেরিয়ান ফিতা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। ক্যাসপেরিয়ান ফিতা থাকে মূলে। আচ্ছা, এখন কার মূলে? একবীজপত্রী উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে, কাণ্ডে থাকে না। এটা একটা কথা। এরকম একটা মানে অপশানগুলো এভাবে থাকতে পারতো যে ক্যাসপেরিয়ান ফিতা কোথায় থাকে, ক নম্বর অপশান দিল মূলে, খ নম্বর অপশান দিল কাণ্ডে, এইভাবে থাকতে পারতো। গ নম্বর অপশান দিল পাতায়, তাহলে অ্যান্সারটা কি হতো? মূলে। তো এইভাবে যেহেতু প্রশ্নটা মানে অপশানগুলো সাজানো নাই, তাহলে কি আছে দেখো, কর্টেক্সে, জাইলেমে, ফ্লোয়েমে, এন্ডোডার্মিসে। সো আমরা এর আগের যে ক্লাসটা সেখানে একটা বিরাট ছক করে দিয়েছিলাম, তাই না? সেখানে ছিল একবীজপত্রী উদ্ভিদের মূলে কি থাকে, দ্বিবীজপত্রী দ্বিমূতে কি থাকে, একাতে কি থাকে, দ্বিকাতে কি থাকে। তো সেখানে আমরা দেখেছি এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিস বা যেটাকে বলা হচ্ছে অন্তত্বক, এই অন্তত্বকেরই একটা উপাদান হচ্ছে ক্যাসপেরিয়ান ফিতা এবং আরেকটা উপাদান ছিল শ্বেতসার আবরণ। মানে আরেকটা অংশ ছিল শ্বেতসার আবরণ, তাই না? সো এন্ডোডার্মিসে এই দুটো জিনিস পাওয়া যায়। আরেকটা বলা যায় পার্শ্বপ্রাচীর। তাহলে এই তিনটা জিনিস পাওয়া যায় কোথায় ভাইয়া? এই তিনটা জিনিস পাওয়া যায় এন্ডোডার্মিসে। একটা হচ্ছে ক্যাসপেরিয়ান ফিতা, শ্বেতসার আবরণ এবং পার্শ্বপ্রাচীর। তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার ডি, এন্ডোডার্মিস। পরের প্রশ্নটা দেখো, ভাস্কুলার বান্ডলগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে কোথায়? এটাও আমরা এর আগেও পড়েছি, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একাতে। সো সেখানেও আমরা দেখেছি এবং সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সো একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ড,
একবীজপত্রী উদ্ভিদের মূল বললে কিন্তু সেটা হবে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, বুঝতে পেরেছো? সো অ্যান্সারটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে। এরপরে দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডল থাকে কয়টা? তো আমি বলেছিলাম এমু মানে কি একবীজপত্রী উদ্ভিদের মূল, আর দিমু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। সো এখানে যেহেতু দুই বিষয়টা আছে, দ্বি বিষয়টা আছে, তার মানে কি এখানে ভাস্কুলার বান্ডলের সংখ্যা হচ্ছে 2 আর 2 এর ডাবল হচ্ছে 4, তাহলে 2 থেকে 4টি। আর এইখানে একটু বেশি, এখানে থাকে 6-এর অধিক। এখানে থাকে কি ভাইয়া? এখানে থাকে 6-এর অধিক, এই কথাটা মনে রাখো। সো তাহলে এখানে কি বলছে? একবীজপত্রী উদ্ভিদের মূল বলছে, দ্বিবীজপত্রী বলে নাই। তাহলে অ্যান্সারটা কি হবে? 6টা না, 6-এর অধিক। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে ইডিওব্লাস্ট হলো, ইডিওব্লাস্ট হচ্ছে বর্জ্য পদার্থ সম্বলিত কোষ। বর্জ্য পদার্থ সম্বলিত কোষকে বলা হচ্ছে ইডিওব্লাস্ট। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ? তাহলে লেপ্টোসেন্ট্রিক মানে কি সেটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। লেপ্টোসেন্ট্রিক মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। লেপ্টোসেন্ট্রিক মানে কি ভাইয়া? লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। সো আমরা একটা ছন্দের মাধ্যমে এটা মনে রেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা? এভাবে পড়েছিলাম, মুক্ত বা মুক্তা, আরেকজন হচ্ছে নদী। তাহলে মুক্তা নদী, এরা বড্ড একা। দিলকে জলে সেটা এভাবে পড়েছিলাম। মুক্তা নদী বড্ড একা, দিলকে জলে সেটা, বাকিগুলা ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে এইগুলা হচ্ছে পড়েছিলাম, আর এইগুলার মধ্যে যা নাই সেটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে অপশানগুলো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, অপশানগুলোর মধ্যে কোনটা এর মধ্যে আছে? যেমন অ্যাগারিকাস, আচ্ছা অ্যাগারিকাসটা বাদ দাও, সেমিবারবুলা, লাইকোপোডিয়াম। এই যে দেখো লাইকোপোডিয়াম, এখানে কিন্তু এই যে লতে লাইকোপোডিয়াম। ওকে, এই যে দেখো শতে সেলাজিনেলা, এখানে আছে সেমিবারবুলা। আচ্ছা এটা বাদ দাও। তাহলে আমি বলেছিলাম দুইটা উদাহরণের কথা, বাকিগুলো হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। দুইটা উদাহরণ কি কি? একটা হচ্ছে ইয়াক্কা আর একটা হচ্ছে ড্রাসেনা। ওকে, একটা হচ্ছে ইয়াক্কা আর একটা হচ্ছে এই যে এখানে অপশন আছে, সেটা হচ্ছে ড্রাকেনা বা ড্রাসেনা। ওকে, তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক কোথায় দেখা যায়, বা ফ্লোয়েম কেন্দ্রিকের আরেকটা নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এই লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়? সেটা হচ্ছে ড্রাসেনা। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, সাধারণত কোন ধরনের উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ দেখা যায়? তো গত ক্লাসেই একটা ট্রিক্স আমি শিখাইছি। এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে দ্বিবীজপত্রী, একবীজপত্রী, নগ্নবীজী, ফার্নবর্গী। তো গতকাল ক্লাসে আমি একটা ট্রিক্স শিখাই দিছি, খুব সুন্দর করে ট্রিকটা শিখাইছি। সেটা হচ্ছে একা, তার মানে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এই একা বা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সে আসলেই একা, অর্থাৎ এমন অনেক বৈশিষ্ট্য যেটা সবার থাকে, একজনের থাকে না, সেটা হচ্ছে একা। আর দিকা মানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে সে যেহেতু দিকা, এমন অনেক বৈশিষ্ট্য যেটা কারো থাকে না, একজনের থাকে, সেটা কার ভাইয়া? সেটা হচ্ছে দিকা। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে সাধারণত কোন উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। তাহলে তুমি চোখ বন্ধ করে, তুমি যদি নাও জানো, চোখ বন্ধ করে একটা বিষয় ভেবে নিতে পারো, আচ্ছা দিকার কাণ্ডে মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এইখানে তো সব কিছুই থাকে। তাহলে যদি অপশানে দিকা থাকে তাহলে সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো তো এখানে দিকা না থাকলেও দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু এটাই হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এটাই হবে। কিন্তু তারপরে তুমি চিন্তা করো যে আমি জানি না, ধরে নাও যে আমি জানি না, তাহলে কোন অ্যান্সারটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা? দিকা। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, মূলের বহিরাবরণকে আদর করে ডাকা হয় এপিব্লেমা। এর আগেও পড়েছি, তাই না? সো এটাকে আদর করে ডাকা হয় এপিব্লেমা। পরের প্রশ্নটাতে আমরা যাই, জাইলেম ফ্লোয়েম টিস্যু তৈরি হয় কোনটি হতে? ক্যাম্বিয়াম হতে। ঠিক আছে, সো প্রোক্যাম্বিয়াম থেকে। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম তৈরি হয় কোথা থেকে?
প্রোক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে রাখো। পরের প্রশ্নটাতে আমরা যাই, কোনটি এককোষী? তো একটা কথা মনে রাখো, রোম রোম দুই ধরনের হতে পারে, একটা হতে পারে মূল রোম, আরেকটা হতে পারে কাণ্ডরোম। ওকে, তো কাণ্ডরোম এটা নরমালি হয় বহুকোষী, এটাও হয় বহুকোষী নরমালি। আবার এককোষীও হতে পারে, এটা হতে পারে বহুকোষী অথবা এককোষী। কিন্তু যেটা মূল রোম এটা অলওয়েজ এককোষী। এটা কি হবে? এটা অলওয়েজ এককোষী হয়। সো যেটা কোনটা এককোষী? অবশ্যই সেটা মূল রোম। তাহলে কোনটা এককোষী? অ্যান্সার হচ্ছে মূল রোম, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের? তো একার ভাস্কুলার বান্ডল কোন ধরনের? তাহলে আমরা পড়েছি মুক্ত নদী, বড্ড বা বদ্ধ, একা, তাই না? সো এতে একবীজপত্রী, কতে কাণ্ড। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলটা কি ভাইয়া? বদ্ধ, সমপার্শ্বীয়, সংযুক্ত। তাহলে অপশানে আছে কিনা দেখো ভাইয়া, বদ্ধ, সমপার্শ্বীয়, সংযুক্ত আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে বদ্ধ, সমপার্শ্বীয়, সংযুক্ত। তাহলে আমাদের টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ হইল। এরপরে আসো উদ্ভিদ সারির তত্ত্ব। উদ্ভিদ সারির তত্ত্বের প্রথম যে প্রশ্নটা, কোন পুষ্টি উপাদানের অভাবে গাছের পাতা, ফল ঝরে যায়? সো এখানে নামের মধ্যে আছে ফল, এই ফলের সাথে মনে রাখো ফলের মধ্যে আছে ফ, এই ফ থেকেই মনে রাখো ফসফরাস। তাহলে ফল ঝরে যায় কিসের অভাবে? ফল ঝরে যায় ফসফরাসের অভাবে। ঠিক আছে, সো অ্যান্সারটা হচ্ছে ফসফরাস। পরের প্রশ্নটা দেখো, সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? আচ্ছা, তাহলে অপশানে কি কি আছে দেখো ভাইয়া। প্রথমটা হচ্ছে সালোক সংশ্লেষণ, যার নাম হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা, এরপরে দেখো গ্লাইকোলাইসিস, শ্বসন। আচ্ছা, শ্বসনেরই একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিস মানে কি ভাইয়া? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে, দেখো সিস মানে তো প্রক্রিয়া, সিস মানে সিস্টার ভাই বোন, আবার সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আর সিসের আগে জাস্ট লাই যুক্ত করে দাও। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, আর যদি নামের শুরুতে থাকে গ্লাইকো বা গ্লুকো, এই গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে কি ভাইয়া? গ্লুকোজ। সো গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে গ্লুকোজ ভাঙলে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস তো গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া, এটিপির সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে এই শ্বসনের ফলে কি হয়? শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়, তাই না? কিন্তু এটা অবশ্যই সূর্যের আলোর উপস্থিতিতে হয় না। শ্বসন কি সূর্যের আলো লাগে শ্বসনের জন্য? আমরা যদি, আমাদের দেহে তো শ্বসন হয়, আমরা যদি সূর্যের মধ্যে 2 দিন না বেড়াই তাহলে কি আমাদের দেহে শ্বসন হবে না? হবে। তো সূর্যের আলোর কথা বলছে, তাই না? সৌরশক্তির সাহায্যে, তো এটা তো শ্বসন হবে না। তাহলে এই সৌরশক্তির সাহায্যে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। তাহলে দেখো তো সালোক সংশ্লেষণ এটা হবে কিনা? ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? সালোক সংশ্লেষণ মানে তো খাদ্য তৈরির প্রক্রিয়া, এটাও তো হবে না। কিন্তু আরো একটা অপশন আছে দেখো, ফটোফসফোরাইলেশন। এখানে নামের শেষে আছে শন মানে হচ্ছে প্রক্রিয়া। শন মানে কি ভাইয়া? শন মানে হচ্ছে প্রক্রিয়া। রাইলেশন মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। ফসফো মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া বা তৈরির প্রক্রিয়া, এই টাইপের বোঝাচ্ছে। ঠিক আছে, ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগের প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো তো এডিপি মানে কি ভাইয়া? এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর এটিপি মানে কি ভাইয়া? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ডাই মানে তো ভাইয়া 2 আর ট্রাই মানে কি? 3। তাহলে আমরা এডিপিকে যদি এটিপি বানাতে চাই তাহলে কি করতে হবে? একটা মাত্র ফসফেট যোগ করতে হবে। এটিপিতে আমরা জাস্ট একটা ফসফেট যোগ করে দিলে সেটা পরিণত হবে এটিপিতে, তাই না? তাহলে এডিপিতে ফসফেট ছিল 2টা, এখানে জাস্ট একটা ফসফেট যোগ করে দিলাম, ফসফেট হয়ে গেল দেখো 3টা।
কিন্তু সেটা সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। কিন্তু এটা যদি সূর্যের আলোর উপস্থিতিতে হয়, ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, তাহলে আলোর উপস্থিতিতে সেটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সাথে এটি ফসফেট যোগের প্রক্রিয়া হচ্ছে ফটো ফসফোরাইলেশন। কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? দেখো, C3 আর C4 এই দুটো উদ্ভিদের তাপমাত্রার পার্থক্য মনে আছে কিনা? এটা বলছিলাম, এভাবে মনে রাখতে 1 2 3 4 0 5 0 5। সো এটা হচ্ছে 10 থেকে 25, এটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উচ্চ তাপমাত্রা কোনটা? নিশ্চয়ই বুঝতে পারতেছো, C4, তাই না? তাহলে কোন উদ্ভিদগুলা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? C4 উদ্ভিদগুলা। পরের প্রশ্নটাতে কি বলছে দেখো, কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতাকে। তাহলে কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে RuBp। কেলভিন চক্র মানে কি? C3। আর C4 চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতাকে পিপা। তোমাদের মনে আছে কিনা? পিপা, ঠিক আছে। তাহলে RuBp মানে কি ভাইয়া? রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর পিপা মানে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। সো এটা তো বলে নাই, বলছে কি আমাদের C3। তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা C3 চক্রে। অ্যান্সারটা হচ্ছে এ। নিম্নের কোন উদ্ভিদের C3 চক্র ঘটে? সো C3 চক্র ঘটে কোথায় ভাইয়া? ইক্ষু, ভুট্টা, ঘাস। এখন অপশানগুলো দেখো, এইখানে একটু প্যাচ লাগবে তোমাদের। দেখো, ভুট্টা আছে, ইক্ষু আছে, তার মানে কি এই দুটো হচ্ছে C4, এই দুটো C3 না। এখন অপশান থাকে কিন্তু দুইটা, একটা হচ্ছে ধান গম, আর একটা হচ্ছে অ্যাট্রিপ্লেক্স কনফেরটা। ওকে, সো এটা হয়তো বা তোমরা বৈজ্ঞানিক নামটা জানবা না জানাটাই স্বাভাবিক। যেহেতু জানবা না, তোমরা অনেকে মনে করবা আচ্ছা এটাই মনে হয় অ্যান্সার, সো অনেকে এটাই দিয়ে দিবে, তাই না? কিন্তু আমি তোমাদেরকে যখন C3 আর C4 এর মধ্যে পার্থক্য পড়াইছি, তখনই কিন্তু বলে দিছি এই ধান গম এগুলা দেখতে ওই মনে হয় যে C4 উদ্ভিদ এগুলা, ঠিক আছে। ইক্ষু ভুট্টার সাথে মিল আছে, ভুট্টাও ধান খেতে হয়, ধান গমও খেতেই হয়। তো মনে হতে পারে এই দুটা হচ্ছে C4 উদ্ভিদ, কিন্তু আসলে ধান গম, যেহেতু আমরা জানি এই ধান গম এই দুটা C3 উদ্ভিদ, সো এখানে D নাম্বার অপশন যেটাই থাক, অ্যান্সার কিন্তু হবে সি। বুঝতে পেরেছ? সো ধান গম যেহেতু আমরা দেখেই ফেলছি, আর আমরা জানি যে ধান গম এটা C4 উদ্ভিদ না, এটা হচ্ছে C3 উদ্ভিদ, তাহলে অ্যান্সারটা হবে সি। তাহলে প্রশ্নের অ্যান্সারটা হইল সি। ওকে, উদ্ভিদের সালোক সংশ্লেষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কোনটা? তাহলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, অ্যান্সারটাই ডাইরেক্ট মনে রাখো, অ্যান্সারটা হচ্ছে গ্লাইকোলিপিড। এটা সালোক সংশ্লেষণে ভূমিকা পালন করে, যদিও এই অধ্যায়ের প্রশ্ন নয়, এটা করা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, তারপরও মনে রাখো গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে ভূমিকা পালন করে। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, কো এনজাইম নয় কোনটা? সো কো এনজাইম কারা? এই যে NAD+, এটা হচ্ছে কো এনজাইম, ATP এটাও কো এনজাইম, FAD এগুলো হচ্ছে কো এনজাইম। কিন্তু FSH যেটা, এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, FSH মানে কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে একটা হরমোন। তাহলে হরমোন, এটা তো অবশ্যই কোএনজাইম না, এটা তো হরমোন, তাই না? তাহলে এটা বাদে তুমি যদি ফুল ফর্মটা জানতা, তাহলে অবশ্যই এটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। সো অ্যান্সারটা হচ্ছে এইটা এনজাইম, কোএনজাইম নয়, এটা একটা হরমোন। এরপর দেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়, আমি খুব গুরুত্ব সহকারে এই কথাটা বলছিলাম। আমি সবাত শ্বসনের যে অপর নামগুলো আছে, সবাত শ্বসনের যতগুলো ধাপ আছে, 4টা ধাপের অপর নামগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়াইছি, তাই না? এবং সেখানে আমি বলেও দিছি যে তোমাকে একদম স্পেসিফিক নাম না দিয়ে অপর নামগুলো দিয়ে প্রশ্ন করতে পারে, যেমন এই প্রশ্নটা করছে। দেখো এখানে বলছে কি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? তো আমাদের জানতে হবে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কিসের অপর নাম? এটা ETS এর অপর নাম, এটা হচ্ছে ETS এর অপর নাম, ঠিক আছে। সো যেহেতু এটা ETS এর অপর নাম, আমরা জানি যে এসিটাইল কোয়ের সৃষ্টি
ক্রেবস চক্র এবং ইটিএস, এই তিনটা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে অ্যান্সারটা হবে কি ভাইয়া? এটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। অভিস্রবণ পদ্ধতিতে ক্রমান্বয়ে কোষের স্ফীত ও শ্লথ হওয়ার ফলে যে চাপের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সো এটাকে বলা হচ্ছে রস স্ফীতি। ওকে, স্ফীত হয়ে যায় তার মানে কি? রস স্ফীতি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলছে। উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে আয়ন হিসেবে। উদ্ভিদ দেখবা যে খনিজ লবণ শোষণ যে টপিকটা আছে সেখানে গিয়ে দেখবা যে সবকিছুই আয়ন, সবকিছুই আয়ন হিসেবে শোষিত হয়। বা ওইখানে যেটা তুমি হচ্ছে, আমি একটা বিষয় পড়াইছি তোমাদের মনে আছে কিনা, দ্রুত গতিতে শোষণ হয় কোনটা আর ধীর গতিতে শোষণ হয় কোনগুলা। সো ধীর গতিতে শোষণ হয় ক্যালসিয়াম 2+, দেখো আয়ন। আবার সালফেট SO4 2-, এটাও আয়ন। এটা হচ্ছে পটাশিয়াম প্লাস, এটাও আয়ন। NO3-, এটাও আয়ন, তাই না? সো সবই আয়ন। তাহলে খনিজ লবণ কিভাবে শোষিত হয় ভাইয়া? আয়ন হিসেবে। এই কথাটা মনে রাখতে হবে। পরের প্রশ্নটা দেখো, কোন বর্ণ কণিকার জন্য ফলের রং হলুদ হয়? সো জ্যান্থোফিলের কারণে, জ্যান্থোফিল কোথায় থাকে? ওই যে শ্বসনের রঞ্জক সেইখানে থাকে। সো জ্যান্থোফিল ওইখানে তোমাদের মনে আছে কিনা, শ্বসনের রঞ্জক না, সালোক সংশ্লেষণের রঞ্জক। সো জ্যান্থোফিল বানানটা আমি বলেছিলাম, জ্যান্থোফিল। জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ। কিভাবে মনে রাখবা ভাইয়া? দেখো জ্যান্থোফিল নামের মধ্যে হ বিষয়টা আছে, তাহলে হ থেকেই মনে রাখতে বলছিলাম হলুদ। তো এখানে আসলে জ্যান্থোফিল নাই, দেখো বিটা জ্যান্থিন। এই যে দেখো এখানেও জ্যান্থিনই আছে, হ আছে। তাহলে যেটার নামের মধ্যেই হ সেটাই হচ্ছে হলুদ। বুঝতে পেরেছ? তাহলে কোন বর্ণকণিকার জন্য ফলের রং হলুদ হয়? বিটা জ্যান্থিন। তাহলে নামের মধ্যে আছে হ, অ্যান্সারটা হচ্ছে এটাই। ক্লিয়ার? নিচের কোনটিকে জৈবিক মুদ্রা বলা হয়? জৈবিক মুদ্রা বলা হয়, এটা কে না জানো ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে এটিপি। সো এটিপি কে বলা হয়? জৈব মুদ্রা। ঠিক আছে, 9-10 থেকে এটা পড়ছো তোমরা। এরপরের প্রশ্নটা দেখো, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটা মাইক্রোমৌল? তো দুই ধরনের মৌল আছে, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। তো আমরা যে কোনো একটা মনে রাখবো। আমরা যদি মাইক্রোমৌল মনে রাখি, ম্যাক্রোমৌলগুলো জানার দরকার নাই। আমরা যদি ম্যাক্রোমৌলগুলো মনে রাখি, মাইক্রোমৌলগুলো জানার দরকার হবে না। ঠিক আছে, যে কোনো একটা জানলে আমরা আরেকটা অ্যান্সার করতে পারবো। সো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ম্যাক্রোমৌলগুলা। তাহলে পড়বো আমরা ম্যাক্রোমৌল কারা? ম্যাক্রোমৌল। সো ম্যাক্রোমৌল কারা দেখো ভাইয়া, এইভাবে পড়ো। ম্যাকগাইভার কাকার বা ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। ম্যাকগাইভার কাকার নাইস চপস, এভাবে পড়ো। তাহলে কি কি ম্যাক্রোমৌল কোনগুলা? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। আচ্ছা আমি এমনিতে জাস্ট বলে দিই, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ঠিক আছে, সো এই মৌলগুলা কয়টা হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা মৌলকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল। ঠিক আছে, তাহলে এইগুলা বাদে যে মৌলটা সেটা হচ্ছে মাইক্রোমৌল। তাহলে নাইট্রোজেন, এটা তো ম্যাক্রোমৌল, তাই না? ওই যে নাইট্রোজেন। এরপরে দেখো ফসফরাস, এটাও ম্যাক্রোমৌল। পটাশিয়াম, এটাও ম্যাক্রোমৌল। তাহলে মাইক্রোমৌল কোনটা ভাইয়া? মাইক্রোমৌল হচ্ছে বোরন। অ্যান্সারটা হচ্ছে বোরন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছ। তাহলে এর মাধ্যমে আমাদের যে জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসটা সেটা শেষ হলো। এবং এই ক্লাসটা কিন্তু অনেক ছোট হয়েছে। এর কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ যে জিনিসগুলো জানা দরকার এই অধ্যায় থেকে সেগুলো কৃষি স্ট্যান্ডার্ড বা এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসেই কিন্তু পড়িয়ে ফেলেছি। ঠিক আছে, সো ওই ক্লাসটা দেখে নিলে কিন্তু এই ক্লাসের যতগুলো এমসিকিউ আছে সবগুলো অনায়াসে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো ওই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো ভাইয়ারা, সুস্থ থাকো, টাটা, বাই বাই।